আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। নির্বাচন ঘিরে মাঠে যৌথ বাহিনীর টহল জোরদার, বিশৃঙ্খলাকারীদের ছাড় নয়, 12 তারিখ সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। আমাদের উপস্থিতিটাই হবে একটা বড় আশা জনগণের জন্য। মোতায়েনকৃত প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে বিলুপ্ত হবে জমিদারি প্রথার মতো রাজনীতি, বললেন জামায়াতে আমির। উত্তরের 4 জেলায় দলের নির্বাচনী জনসভা। মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে, ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। সারা দেশে বিএনপি প্রার্থীদের বিরামহীন গণসংযোগ, প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজেদের অবস্থান বোঝা উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থী মাত্রাটা অবস্থানটা বুঝবেন আর নিজের অবস্থানটা বুঝবেন। আওয়ামী লীগের ভোটারদের দিকে চোখ বিএনপি জামায়াতের। ভোটের পর আইন মেনে দ্রুতই হবে নির্বাচিত এমপিদের শপথ। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। রাজধানীর পল্লবীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার, ঋণের দায়ে স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা গৃহকর্তার ধারণা পুলিশের। এখন শিরোনাম দেখছেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেবে না সশস্ত্র বাহিনী। 12 ফেব্রুয়ারি সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যেতে পারে, সেজন্য সার্বক্ষণিক টহল থাকবে, এমনটা জানিয়েছেন সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। জানান, এবারের নির্বাচনে বড় চ্যালেঞ্জ গুজব ও এআই। সকালে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতীয় স্টেডিয়াম ও গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের প্রস্তুতি উপলক্ষে সকালে গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিং করেন সেনাবাহিনীর সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক। জানান, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যা যা করার দরকার সশস্ত্র বাহিনী তার সবই করবে। বাংলাদেশ সেনাবাহিনীকে, ইনফ্যাক্ট সশস্ত্র বাহিনীকে ভোট কেন্দ্রের আগিনা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নির্বাচনগুলোতে ছিল না। এবার নিরাপত্তার বিষয়টা যাতে তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই কথাকে মাথায় রেখে সম্মানিত সেনাবাহিনী প্রধান আমাদের ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা দমনে বল প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে তা প্রয়োগ করা হবে। ভোটের আগে পরে থ্রেট আছে কিনা এই প্রশ্নে জানান, অ্যাসেসমেন্ট করেই সেনা মোতায়েন করা হয়েছে। যদি সত্যি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অফ এনগেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেওয়া আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বিমান বাহিনী তাদের সম্পূর্ণ সক্ষমতা ব্যবহারে প্রস্তুত জানিয়েছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে ঢাকার সেনানিবাসে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। জরুরি যে কোনো প্রয়োজনে আমাদের পরিবহন বিমান C-130 অ্যান্তনভ 32 এবং লেট 410 পরিবহন বিমানও মোতায়েন থাকবে। যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ভিজিবল থাকতে হবে, বসে থাকা যাবে না। আমাদের উপস্থিতিটাই হবে একটা বড় আশা জনগণের জন্য যে তাদের নিরাপত্তা আমরা দেখাশোনা করছি। এদিকে হেলিকপ্টার যোগে দুপুর 12টায় বরগুনা যান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। নৌবাহিনীর সদস্যদের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বলেন, প্রস্তুতি অনুযায়ী নির্বাচনে নৌবাহিনী সুচারুভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে। আমি কর্মস্পৃহা এবং উদ্যোগ এবং আন্তরিকতা দেখেছি, তাতে আমি নিশ্চিত বাংলাদেশ নৌবাহিনীর মোতায়েনকৃত প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তার প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে জাতি একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাহিনী প্রধানদের নির্দেশনার পর জোরে সোরে টহল দিতে দেখা গেছে সশস্ত্র বাহিনীর সদস্যদের। রাজধানীর বিভিন্ন পয়েন্টে লোকজনের সঙ্গে কথা বলেছেন তারা, দিয়েছেন অভয়, আহ্বান জানিয়েছেন কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার। বলেছেন, জনমনের স্বস্তি, আস্থা ও সাহস সুদৃঢ় করতেই যৌথ বাহিনী ফুট পেট্রোলিং অব্যাহত থাকবে। জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এই নির্বাচনকে শেষ পর্যন্ত উৎসব মুখর রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ধারাবাহিকতায় নির্বাচনকে শতভাগ সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে যৌথ ফুট পেট্রোল কর্মসূচি নিয়েছে সেনা, র্যাব ও পুলিশ। এই কর্মসূচির আওতায় মোহাম্মদপুর বেড়িবাঁধ ৩ রাস্তা মোড় থেকে ঢাকা ১৩ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। তিন বাহিনীর কর্মকর্তারা এ সময় স্থানীয় ভোটারদের সাথে থেমে থেমে কথা বলেন। আসন্ন নির্বাচনে কোনো হুমকি আছে কিনা জানতে চান ভোটারদের কাছে। ভয়হীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। এদিকে আসন্ন নির্বাচনে জনমনে স্বস্তি ও আস্থা তৈরিতে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। রাজধানীতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এসব চেকপোস্টে তল্লাশি চালানো হবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ভোটচোর, ডাকাত ও ইলেকশন ইঞ্জিনিয়ারদের প্রতিহত করতে এখন থেকেই দলীয় নেতাকর্মীদের পাহারায় থাকার নির্দেশ দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজশাহীতে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এমন কথা বলেন। এদিন রাজশাহী অঞ্চলের 4 জেলায় 5টি পৃথক নির্বাচনী জনসভায় জামায়াতের আমির জানান, নির্বাচিত হলে তারা রাষ্ট্রের সব স্তরে ন্যায় বিচার নিশ্চিত করতে চান। বলেন, আল্লাহর বিধানকে বাদ দিয়ে সেই ন্যায় বিচার সম্ভব নয়। নারীদের নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরে ডাক্তার শফিকুর বলেন, আল্লাহর দেয়া সমস্ত অধিকার যেন নারীরা ভোগ করতে পারেন, তারা তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। রাজশাহীর মাদ্রাসা ময়দানে জামায়াতে ইসলামীর কোনো জনসভার প্রথম সারিতে নারীদের এমন সরব উপস্থিতি এই প্রথম। 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তৃতার বড় একটা অংশ তাই ছিল নারীদের উদ্দেশ্যে। আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, তারা পাবে নিরাপত্তা এবং মর্যাদা। আল্লাহর দেওয়া সমস্ত অধিকার তারা এখানে নিঃসংকোচে ভোগ করবে। দেশের সব মানুষকে নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করে ডাক্তার শফিকুর বলেন, আল্লাহর বিধান মানলেই কেবল তা সম্ভব। বিরোধী রাজনৈতিক দলগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, পরিবারতন্ত্র কিংবা বংশানুক্রমিক রাজনীতি এদেশে আর চলবে না। যাদের অতীতেও খাসলত খারাপ ছিল, এখনো যারা লোভ সামলাইতে পারেনি, সেই বিড়ালের হাতে গুস্ত পাহারা দেওয়ার দায়িত্ব দিবেন। এদিন বেলা 11টায় রাজশাহী অঞ্চলে জামায়াত আমিরের নির্বাচনী সফর শুরু হয় নওগাঁর এটি মাঠ থেকে। এরপর একে একে চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহী ও নাটোরে নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। এ সময় তিনি উত্তরবঙ্গকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলা সহ আঞ্চলিক উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে, যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন,
কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। জামায়াত আমির প্রতিটি জনসভায় সংশ্লিষ্ট নির্বাচনী আসনগুলোর 11 দলীয় ঐক্যের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় নির্বাচনে যে কোনো অনিয়ম প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি। আজকের দরজায় সত্য এসে কড়া নেড়ে বলছে, সত্য এসে গেছে, মিথ্যা পালিয়ে যাচ্ছে। জামায়াত আমিরের পাশাপাশি দলটির একাধিক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এবং ঐক্যের শরিক এনসিপি ও জাকপার কেন্দ্রীয় 2 নেতা জনসভাগুলোতে বক্তৃতা করেন। তারা এসে বলছেন আমরা আছি সত্যের। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী। রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজেদের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। ঠাকুরগাঁয়ে নির্বাচনী পথসভায় এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা দেশে ধানের শীষের পক্ষে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। ভোটারদের দ্বারে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ঠাকুরগাঁয়ে ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। আমরা একটা সুনামের সঙ্গে, সততার সঙ্গে রাজনীতি করি। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, রাজনীতি করে আমরা সম্পদ করি না। চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। চট্টগ্রাম 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী পতেঙ্গায় তরুণদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো অভিযোগ আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা 10 আসনে প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। সকালে উপজেলার মাধবপুরে একটি মাদ্রাসার পাগড়ি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, বিএনপি রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। আর আজকে যারা হাফেজ হয়েছে, সেই গর্বিত হাফেজদের পিতামাতার প্রতিও আমাদের সম্মান। নাটোর সদর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় করেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের মানুষ বিপুল ভোটে ধানের শীষের প্রতীককে জয়লাভ করাবে বলে আমি বিশ্বাস করি। খালিশপুরের 10 নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন খুলনা 3 আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। এ সময় তিনি বন্ধ পাটকল চালু করা, কর্মসংস্থান বৃদ্ধি ও এলাকাকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দেন। আমাদের শ্রমিক ভাইদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং বেকার যুবক যারা পড়ালেখা শেষ করে অসহায় অবস্থায় মাদকের দিকে ধাবিত হচ্ছে, তাদের মাদক থেকে ফিরিয়ে আনার জন্য চাকরির ব্যবস্থা করা। পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের গণসংযোগ উঠান বৈঠক করেন রংপুর 6 আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম। এ সময় তিনি উন্নয়ন বঞ্চিত পীরগঞ্জের উন্নয়নের জন্য দোয়া ও ভোট চান। মুন্সিগঞ্জ 3 আসনের আমতলা, গজারিয়াকান্দি, খাগসকান্দি সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। এ সময় বিভিন্ন প্রতিশ্রুতির পাশাপাশি ধানের শীষে ভোট চান তিনি। নিরাপদ বলতে এতটুকুই, সে কাজ করে আমাদের উন্নয়ন দেখাতে পারবে কিনা। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে গাজীপুর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি ও তার সমর্থকরা। সকাল থেকে প্রতিবন্ধীদের নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট কামনা করেন তারা। পথসভা, লিফলেট বিতরণ সহ নানাভাবে দিচ্ছেন উন্নয়ন প্রতিশ্রুতি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঢাকায় প্রচার ও গণসংযোগ করছেন জামায়াত ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। পরিবেশ নিয়ে অভিযোগ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। সময় খুব বেশি নেই, তাই ভোটের মাঠে মরিয়া হয়ে প্রচার চালাচ্ছেন সংসদ নির্বাচনের প্রার্থীরা। গণসংযোগের পাশাপাশি পরস্পরের দোষারোপ আর কথার লড়াই চলছে সমান তালে। ঢাকা 8 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরু থেকেই মৌখিক অভিযোগ করে আসছেন। দুপুরে গণসংযোগে নেমেও প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এনসিপির এই নেতা। ওনাদের সাথে কুতর্কে জড়িয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। আমরা আমাদের কাজ করে থাকি। ওনাদের হাতে বন্দুক আছে, মাদক আছে, আমাদের হাতে লিফলেট আছে। আমরা লিফলেটগুলা মানুষের কাছে প্রচার করে থাকি। ঢাকা 14 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আরমান গণসংযোগে মানুষের দুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি দেন। তার সাথে প্রচারে যোগ দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এদিকে জুরাইনে বিভিন্ন এলাকা চষে বেড়ান ঢাকা 4 আসনের জামাত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন।
এ সময় নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। যেভাবে অস্ত্র উদ্ধার করা দরকার ছিল, তারপরে সন্ত্রাসীদের গ্রেপ্তার, এরপরে আপনার কালো টাকার যে ব্যবহার, এই সব বিষয়গুলোকে অ্যাড্রেস করে যেভাবে নির্বাচন কমিশনার এবং প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার ছিল, সেটা আমরা আসলে দেখছি না। আমরা মনে করি নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক ঐক্য খুবই জরুরি এবং আলহামদুলিল্লাহ হায়ের পক্ষে যে পরিমাণ আমরা সমর্থন দেখতে পাচ্ছি, আমাদের দৃঢ় বিশ্বাস 12 ফেব্রুয়ারি গণভোটে 2/3 সমর্থন নিয়ে ভোট জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। অবশ্য ভোট নিয়ে খুব বেশি শঙ্কা দেখছেন না ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তার মতে ভোটাররা এবার কেন্দ্রে যেতে বেশি আগ্রহী। কিছু সংখ্যা আমরা শুনছি ভোটারদের কাছ থেকে, তবে যে উচ্ছ্বাস নিয়ে সবাই প্ল্যান করছেন, মুখিয়ে আছেন, সেরকম উৎসবমুখর পরিবেশেই যাতে একটা সুষ্ঠু নিরাপদ নির্বাচন হয় সেটাই আশা থাকবে। শেষ সময়ে এসে ভোটারদের ভাবনা সার্বিক নিরাপত্তা নিয়ে। চাঁদাবাজি 2 নম্বরে আপনাদের রাস্তাঘাটে খুব সমস্যা। প্রধান এলাকা পানি উঠে বৃষ্টি আসলে ঘরবাড়ি তলায় যায়, এর মেন সমস্যা, গ্যাসের সমস্যা। নিরাপদ কেমনে মনে করি? নিরাপদ কি অনেক আছে এদেশে তো কোনো নিরাপদই নেই। গ্যাঞ্জাম গ্যাদারিং মারামারি পিটাপিটি না করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত এভাবেই চলবে প্রার্থীদের গণসংযোগ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এবারে ভোটে নেই আওয়ামী লীগ, তাই বলে নৌকার সমর্থকদের কদর খুব একটা কমেনি, বরং তাদের ব্যালট নিজেদের বাক্সে পোড়ার চেষ্টা করছে বিএনপি ও জামায়াত জোট। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, শেষ পর্যন্ত নৌকার ভোট নির্বাচনে বড় ফ্যাক্টর নাও হতে পারে, কারণ এদের বেশিরভাগ হয়তো কেন্দ্রেই যাবেন না। ফরিদপুরের ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মিরু মুন্সি সম্প্রতি 300-র বেশি নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি অংশ নিচ্ছেন নির্বাচনী প্রচারণায়। মাদারীপুরেও ধানের শীষের পক্ষে কাজ করছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। আমরা নিজের তো ভোট দিবই, সকল আত্মীয় স্বজনকে নিয়ে এবং পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে ধানের শীষের জন্য ভোট দেওয়ার জন্য উৎসাহিত করব। ধানের শীষে ভোট দিয়ে আমরা রাতিয়াপাকে জয়যুক্ত করব এবং শিবচর পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত নেতা লতিফুর রহমান। বলেন তাদের সব দায়িত্ব নেবেন তিনি। এমন ঘটনা আরো কয়েকটি এলাকায় আছে। যে সমস্ত আওয়ামী লীগের ভোটাররা আছেন, আমরা আপনাদের আহ্বান করছি জামায়াত ইসলামীর পতাকা তলে আপনারা শামিল হন। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায় এখানে থাকবেন। আপনাদের আইন, আদালত, কোর্ট কাছারি, থানা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। এবারের ভোটে দল হিসেবে আওয়ামী লীগ বা প্রতীক হিসেবে নৌকা নেই। মনে করা হয় সারা দেশে তাদের ভোট রয়েছে 20 থেকে 30 ভাগ। সেই ভোটে নিজেদের হিস্সা বাড়াতে চেষ্টা চালাচ্ছে দলগুলো। বাংলাদেশের বৃহৎ যে দুইটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ, সকল নেতৃবৃন্দ ওয়ার্ড থেকে শুরু করে থানা উপজেলার প্রত্যেক নেতৃবৃন্দ সকলেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে সবাই সমর্থন করে ধানের শীষের পক্ষে কাজ শুরু করেছে। একটা জায়গায় যারা যদি আওয়ামী লীগের লোক থাকে তার কাছে আমি ভোট চাইতেই পারি, সে ভোট দিবে তো। তার কাজে আমি যদি একজনের ভোট পাই, হোয়াট ইজ হার্ম ইন ইট, কিন্তু পার্টিগতভাবে কোনো মেকানিজম করে কাউকে টানার কোনো পরিকল্পনা এটা না আসলে। বিশেষজ্ঞরা বলছেন বিএনপি বা জামায়াত প্রার্থীরা ভোট পেতে চাইলেও আওয়ামী লীগের সমর্থকেরা কেন্দ্রে যাওয়ার সম্ভাবনা কম, গেলেও তা হতে পারে 5 থেকে 10 ভাগ। 20% লোকই ভোট দিতে যাবে না আওয়ামী লীগের। আবার এই ভোটের মধ্যে কিছু বিএনপি পাবে, কিছু জামাতও পাবে, কিছু জাতীয় পার্টিও পাবে। এটা আমার মনে হয় না যে খুব বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসবে। এবারের ভোটে তরুণ ও নারী ভোটাররা হতে পারেন গুরুত্বপূর্ণ প্রভাবক বলছেন অনেকে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বলেছেন, নির্বাচনের পরিবেশ উৎসবমুখর রয়েছে। এখন পর্যন্ত তেমন কোনো সহিংসতা দেখা যায়নি। নির্বাচনে অপতথ্য যারা ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। রমজান মাসে সরকারি অফিস 9টা থেকে 3:30 পর্যন্ত চলবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উঠে আসে বিভিন্ন এজেন্ডা।
পরে বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। এ সময় প্রেস সচিব কথা বলেন 21 পদক নিয়ে, জানান বিভিন্ন সেক্টরে অবদান রাখায় 10 জনকে 21 পদক দেয়া হবে। প্রথম কথা 21 পদকের ডিসিশন হয়ে গেছে। ফরিদ আক্তার ববিতা চলচ্চিত্রের জন্য, 2 প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সত্তার। শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো পরিপক্ক আচরণ করায় নির্বাচনের পরিবেশ উৎসবমুখর রয়েছে। খুবই উৎসবমুখর পরিবেশে ইলেকশনের ক্যাম্পেইন হচ্ছে। বড় বড় পার্টিগুলো খুবই ম্যাচিউরড আচরণ করছেন, তাদের লিডাররা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, ভাষণ দিচ্ছেন এবং আপনারা দেখেছেন লাখ লাখ লোক হচ্ছে। সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছেন, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা 3 দিনের মধ্যেই এটা হয়ে যেতে পারে। আশা করি এই ইলেকশনে অপতথ্য যারা ছড়াবেন তাদের বিরুদ্ধে ভালো ব্যবস্থা নেওয়া যাবে। অন্তর্বর্তী সরকারের সময় হওয়া হত্যা নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার। অর্থ পাচার হয় সেটা ফেরত আনাটা এটা একটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। অনেকগুলো লিগাল ইস্যু আছে, লিগাল এক্সপার্টিসের দরকার ছিল যেটা আমাদের ছিল না। সেই জন্য এখন বিদেশি টপ ল ফার্মের সাথেও কথা বলা হচ্ছে। আমার মনে হয় 2-1-এর সাথে এখন ফাইনাল পর্যায়ে আছে এগ্রিমেন্টের। শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ মূল্যায়ন করবে বাংলাদেশের জনগণ। আমাদের মূল্যায়ন তো আমাদের মতো, বাট আমরা মনে করি যে এটা মানুষই এটা মূল্যায়ন করবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ভোটের পর দ্রুততম সময়ের মধ্যে এমপিদের শপথ পড়ানো হবে। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শপথ পড়াতে পারবেন প্রধান বিচারপতিও। প্রথম 3 দিনের মধ্যে শপথ পড়ানো না হলে সিইসি শপথ পড়াতে পারবেন বলে জানিয়েছে ইসি। এদিকে সিইসির সাথে এক বৈঠক শেষে ইইউ জানিয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখতে চায় তারা। সচিবালয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ পড়ানোর ব্যবস্থা করা হবে। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় নির্বাচিতদের 3 দিনের মধ্যে শপথ পড়াতে হলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন। 3 দিনের মধ্যে শপথ পড়ানো না হলে সিইসি শপথ পড়াতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত, আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না। তবে আমাদের সামনে 2টা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওটা 3 দিন ওয়েট করতে হবে। আর্টিকেল 148(3) বলা হয়েছে যে সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারই 3 দিন পর্যন্ত অপেক্ষা করবে, বা সেটা যাই হোক উনি পড়াবে। এদিকে বিকেলে সিইসির সাথে বৈঠক করতে যায় ইইউর প্রতিনিধি দল। সংস্থাটির পর্যবেক্ষক দলের প্রধান জানান, আসন্ন নির্বাচনে নারী, সংখ্যালঘু সহ সবার অংশ নেয়ার প্রত্যাশা ইইউর। Want to see in Bangladesh secure and safe elections according to the principles of law and order, and with that of course also the participatory. বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন, পরিচালনা করবেন মোবাইল কোর্ট। চাই না যে আপনার নেটের স্পিড কমানো বা অন্য কোনো লেটেন্ট কোনো কিছু পদ্ধতিতে যাওয়ার পরিবর্তে, বরং আমরা ডেরোগেটিভ কমেন্টস যেগুলো আছে বা মানে যেগুলো আর কি বিদ্রুপাত্মক বা আক্রমণাত্মক কন্টেন্টগুলো বা অপপ্রচার যেগুলো, সেগুলো যেন আপনার ডাউন করা হয়, সেটা আমরা সেইভাবেই আর কি অনুরোধ করছি। ইসি সচিব জানান, ইইউ প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে কমিশন জানিয়েছে আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য। এর আগে বিএনসিসি মোতায়েন না করার সিদ্ধান্ত নেওয়া হলেও ব্রিফিংয়ে সচিব জানান এবার নির্বাচনে বিএনসিসি থাকবে। আমি বলেছি বিএনসিসি কাজ করবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া 7 জনকে যাবজ্জীবন এবং 2 জনকে দেয়া হয় 7 বছরের জেল। খালাস দেয়া হয়েছে রাজসাক্ষী হওয়া আফজালুল। রায়ের পর আদালতে কান্নায় ভেঙে পড়ে আসামিরা।
আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় ফাঁসির রায়ের পর এভাবেই আদালত প্রাঙ্গণে কান্না আর আহাজারিতে ভেঙে পড়ে আশুলিয়া থানার সাবেক এসআই আব্দুল মালেক। 2024 সালের 5 আগস্ট সজল, সুজয়, আবুল হোসেন সহ 6 জনকে গুলি ছুড়ে হত্যার পর ভ্যানে তুলে আশুলিয়া থানার সামনে নেওয়া হয়। ভিডিও ফুটেজে আশুলিয়া থানার তৎকালীন পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান, আরাফাত হোসেন সহ বেশ কয়েকজনকে দেখা যায় লাশগুলোর আশপাশে। পরে শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। তদন্তে উঠে আসে পোড়ানোর সময়ও একজন জীবিত ছিলেন। And the sentence of death is imposed accordingly against Saiful Islam. আশুলিয়ার হত্যাযজ্ঞের এই মামলার রায়ে সাবেক এমপি সাইফুল ইসলাম, এসআই আব্দুল মালেক, পুলিশ পরিদর্শক সায়েদ সহ 6 জনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান, আরাফাত হোসেন, আবদুল্লাহিল কাফি সহ আশুলিয়া থানার 7 পুলিশ কর্মকর্তাকে দেয়া হয় যাবজ্জীবন এবং 2 জনকে 7 বছরের সাজা শোনানো হয়। মামলার রাজসাক্ষী হয় সাবেক এসআই আফজালুল হক পান খালাস। ওনারা প্রমাণের সাথে একমত হয়েছেন, আমরা যে সাক্ষ্য উপস্থাপন করেছি দোষী এটার সাথে একমত হয়েছে, কিন্তু সেন্টেন্সিং ক্ষেত্রে কারণ এই লাশ পোড়ানোর সময় তারা উপস্থিত ছিলেন কিনা এই বিষয়টি হয়তো বিবেচনায় নিয়েছেন। রায়ের পর প্রসিকিউশন বলেন, হিটলারের নাৎসি বাহিনীর চালানো হত্যাযজ্ঞের মতোই নৃশংস ছিল আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা। তাদের বক্তব্য এই রায়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। শাস্তি দেওয়ার ক্ষেত্রে মিটিগেট করা অর্থাৎ শাস্তি কম দেওয়ার সুযোগ এই আইনে আছে। তবে এই আশুলিয়াতে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা এই মিটিগেটিং ফ্যাক্টর পাওয়ার যোগ্য নয়। আমি গরিব, আমি টাকা দিতে পারি নাই ভাই, তদন্তকারী কর্মকর্তা জানে আলো বলে। ফাঁসির রায়ে ক্ষুব্ধ গ্রেফতার থাকা দণ্ডিত আসামি, তাদের পরিবার ও আইনজীবীরা। রায়ের বিরুদ্ধে আপিলে যাবেন তারা। একটা মানুষ যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকে এবং তার কোনো অডিও বা আপনার নির্দেশ দানের কোনো ওয়ারলেস রেকর্ড কোনো কিছু না থাকলে সেই মানুষটাকে কিভাবে নির্দেশদাতা বানানো হয়? ওনার কাছে কোনো অস্ত্র ছিল না। PW23 যিনি রাজসাক্ষী ছিলেন এবং আইও বলে দিয়েছেন, এবং ওনার কমান্ডিং অফিসার ভিডিওতে ওনার পাশে যে ছিল ওনাদেরকেও কিন্তু এখানে আসামি করা হয় নাই। আমি একজন মেয়র ইন্সপেক্টর, আমাকে এখানে আসামি করে আমাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো। সে একজন কনস্টেবলের যে ফাঁসি হয়, যে কিছু করেই নাই, সে শুধু এখানে দাঁড়াই ছিল। এটা যদি তার অপরাধ হয় তাহলে যারা মেন অপরাধী তাদেরকে আটক করে নাই। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী শহীদ পরিবারকে দিতে সরকারকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া বাকি আসামিদেরও অর্থদণ্ড করা হয়েছে। 8 আসামি পলাতক থাকায় আপাতত তাদের আপিলের সুযোগ থাকছে না। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের আগে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা। সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এখনও পর্যন্ত তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তবে তাদের অবস্থান নেওয়ার সাথে সাথে ইনকিলাব মঞ্চের আরও সদস্যরা আসতে থাকলে যমুনা অভিমুখী সব সড়ক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সড়কে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের অন্যান্য সদস্যরা বিক্ষোভ শুরু করে। প্রধান উপদেষ্টা উসমান হাদির প্রতিনিধিদের কাছে দেখা করতে টাল্টি বাল্টি দেখায়। কোন ধরনের হাঙ্কি পাঙ্কি করবেন না। অতি দ্রুত সময়ের ভিতরে 30 মিনিটের ভিতরে আমাদের প্রতিনিধি জাবের ভাইয়ের সাথে দেখা করে বিচারের ব্যাপারে নির্বাচনের পূর্বে বিচার কার্য সমাপ্ত হবে সেই কমিটমেন্ট দিয়ে যান। রাজধানীর মিরপুরের কালশী এলাকায় একটি বাসা থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন, প্রথমে 2 সন্তান ও স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছেন মোহাম্মদ মাসুম নামের ওই ব্যক্তি। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার মূল মোটিভ বের করা হবে। মিরপুর 11 নম্বরের ওয়াবদা বিহারি ক্যাম্প। বৃহস্পতিবার দুপুরে 3 নম্বর ওয়াবদা ভবনের নিচতলায় একটি বাসা থেকে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। নিহতরা হলেন মাসুম, তার স্ত্রী সুমি এবং তাদের 2 সন্তান মিনহাজ ও আশাব। স্থানীয়রা জানায়, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। পাশের বিছানায় পড়েছিল স্ত্রী ও 2 শিশুর লাশ। ওর বাবাকে ফাঁসিতে ঝুলানো ছিল আর 3টা লাশ নিচে ছিল। ছোট যে বাবুটা ছিল 1.5 বছর বা প্রায় 2 বছর কাছাকাছি, তো ওনার কিছুটা নিঃশ্বাস ছিল। তখন আমরা তাৎক্ষণিক হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, কিন্তু যাতে তখন দেখি ওনার নিঃশ্বাসটা চলে গেছে।
স্বজনদের দাবি অভাব অনটনে হতাশায় প্রথমে স্ত্রী সন্তানদের বিষ খাইয়ে হত্যা করেন, পরে আত্মহত্যা করেন মোহাম্মদ মাসুম। অভাব অনটনের কারণেই যতটুকু আমরা পরিবারের লোকজন বুঝতে পারতেছি, কিন্তু সে জিনিসটা প্রকাশ করে না আত্মীয় স্বজনের কাছে। যদি প্রকাশ করতে এরকম হতো না। এটা এখন পারিবারিক বিষয়, তাদের ভিতরের বিষয়, এটা তো আমরা বলতে পারবো না। এখন তদন্তর মাধ্যমে জানতে পারবো। পুলিশ জানায় পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল, তবে ঘটনার কারণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য মিলছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আত্মহত্যা হতে পারে। আমরা এটা তথ্যজনিত একটি ঘটনার সত্যতা প্রাথমিকভাবে পেয়েছি। এতে আরও অনুসন্ধান চলছে এবং জব্দকৃত আলামতগুলো আমরা ফরেনসিক রিপোর্ট কালেকশনের প্রক্রিয়া চালাবো। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ফার্সি দ্বীপে 10 লাখ লিটারেরও বেশি চোরাচালানকৃত তেল সহ 2টি জাহাজ আটক করেছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে জাহাজের ক্রুদের মধ্যে রয়েছেন 15 জন বিদেশি। তাদের হস্তান্তর করা হয়েছে কর্তৃপক্ষের কাছে। ISN এর তথ্য অনুযায়ী গত কয়েক মাস ধরে একটি চোরাচালান নেটওয়ার্কের সাথে কাজ করছিল জাহাজগুলি। পর্যবেক্ষণ অনুসন্ধান এবং IRGC নৌ অভিযানের মাধ্যমে আটক করা হয়েছে তাদের। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।